অমাবস্যার ঘোর কৃষ্ণপক্ষ। চারদিক এমন এক নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে আছে যেন হাত দিয়ে ছোঁয়া যায়। পৌষের হাড় কাঁপানো শীতের রাতে পাল্লা দিয়ে শুরু হয়েছে একঘেয়ে বিরক্তিকর ঝিরঝিরে বৃষ্টি। কুয়াশার পুরো চাদরে মোড়া ঝাউবুনিয়ার এই শ্মশানঘাটটা যেন এক অজানা অশুভ মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে। নদীর ধারের ভিজে স্যাঁতস্যাঁতে মাটি থেকে উঠে আসছে একটা গা গোলানো গন্ধ, যার সাথে মিশে আছে আধপোড়া মানুষের মাংস আর চিতাভস্যের তীব্র কটু গন্ধ। শ্মশানের নিস্তব্ধতা বলতে কেবল বৃষ্টির অবিশ্রান্ত শব্দ আর দূরে জ্বলতে থাকা একটা চিতার কাঠের চড়বড়ানি। এই শ্মশানেরই এক অন্ধকার প্রান্তে একটি পুরনো অতিকায় অশ্বত্থ গাছের নিচে বসে আছে এক কাপালিক। কনকনে শীত আর বৃষ্টির হিমেল ফোঁটা তার উন্মুক্ত চিতাভস্য মাখা রুক্ষ চামড়ার ওপর পড়ছে, কিন্তু তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার শরীরে আচ্ছাদন বলতে প্রায় কিছুই নেই। পরনে শুধু এক ফালি রক্তবর্ণ জীর্ণ কৌপিন। পিঠের ওপর সাপের মতো ছড়িয়ে আছে জট পাকানো রুক্ষ চুল। দূরে জ্বলন্ত চিতার গনগনে লাল আলো আর অন্ধকারের লুকোচুরিতে তার রক্ত জবার মতো লাল নেশাগ্রস্ত চোখ দুটো কোনো আদিম পিশাচের মতো জ্বলছে। তার সামনে ভিজে মাটিতে চিতাভস্য, সিঁদুর আর পচা রক্ত দিয়ে নিখুঁতভাবে আঁকা হয়েছে এক জটিল বিভৎস তান্ত্রিক চক্র। চক্রের ঠিক মাঝখানে একটা ছোট গর্তে জ্বলছে যজ্ঞের নীলচে আগুন। তান্ত্রিক তার শীর্ণ লম্বাটে আঙুল দিয়ে সেই আগুনে অনবরত দিয়ে চলেছে এক হাড় হিম করা আহুতি। কালো তেল, শ্মশানের পোড়া হাড়ের গুঁড়ো আর সদ্য কাটা কোনো পশুর কাঁচা রক্ত মাখা মাংস সে আহুতি দিচ্ছে। তার গলার শিরাগুলো ফুলে উঠেছে, আর দুই ঠোঁটের ফাঁক দিয়ে মন্ত্রের মতো বেরিয়ে আসছে এক অশুভ আদিম হুঙ্কার। আয়, ঘোর অন্ধকার পুড়ে আয়, জেগে আয়। চক্রের ঠিক সামনেই আগুনের একেবারে গা ঘেঁষে মাটিতে বসানো আছে একটা পুতুল। সাধারণ কোনো খেলনা নয়, এটি আধপোড়া মানুষের খুলির একটা ছোট টুকরো। চিতার পোড়া কাঠ আর কোনো এক মৃত নারীর মাথা থেকে উপড়ে নেওয়া একগুচ্ছ লম্বা ভিজে চুল দিয়ে তৈরি করা হয়েছে এই বিভৎস কাঠামোকে। পুতুলটার গায়ে আষ্টে পৃষ্ঠে জড়ানো একটা পুরনো রক্ত মাখা কাফনের কাপড়। তান্ত্রিকের মন্ত্রের তীব্রতা যত বাড়ছে ততই এক অদ্ভুত অপার্থিব শিহরণ খেলে যাচ্ছে ওই নিষ্প্রাণ পুতুলটার শরীরে। হঠাৎ খট খট শব্দ করে পুতুলটা নড়ে উঠল। তান্ত্রিকের চোখের পলক পড়ছে না। পুতুলটার পোড়া কাঠের হাত দুটো এবার যেন কোনো এক অদৃশ্য অসহ্য যন্ত্রণায় বারবার মুচকে মুচকে উঠতে লাগলো। কাফনের কাপড়ে মোড়া শরীরটা ভিজে মাটিতে সাপের মতো খালি খাচ্ছে, যেন যেন তার ভেতর বন্দি কোনো আত্মা আপ্রাণ চেষ্টা করছে খোলস ভেঙে বেরিয়ে আসার। তান্ত্রিকের চোখের দৃষ্টি আরো উন্মাদ, আরো বন্য হয়ে উঠল। সে জোরে জোরে মাটিতে চাপড় মেরে ডাকতে লাগলো সেই অশুভ শক্তিকে। আয়, আয়, চলে আয়, চলে আয়, আমার স্বার্থ সিদ্ধি কর, আয়, আয়। কিন্তু হঠাৎই শ্মশানের পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক মাত্রায় শান্ত হয়ে গেল। যজ্ঞের নীলচে আগুনটা কোনো কারণ ছাড়াই দপ করে নিভে গেল এক রাশ দুর্গন্ধযুক্ত ধোঁয়া ছড়িয়ে। আর চারপাশের জমাট বাঁধা কুয়াশা যেন ঘূর্ণির মতো পাক খেয়ে একটা অবয়বের আকার নিতে শুরু করলো। পুতুলটার ঠিক পেছনে বাতাসের তাপমাত্রা এক লহমায় যেন নেমে গেল হিমাঙ্কের নিচে। অন্ধকার আর কুয়াশা ফুঁড়ে তান্ত্রিকের ঠিক সামনে প্রকট হল এক অতিকায় বিভৎস ছায়ামূর্তি।
সেই মূর্তির শরীর থেকে নির্গত হওয়া এক অপার্থিব হিমশীতল আক্রোশের ঢেউ সজোরে আছড়ে পড়ল তান্ত্রিকের ওপর। তার এত বছরের তন্ত্র সাধনা, মন্ত্রের শক্তি, তার আঁকা সুরক্ষা চক্র সব যেন ওই অশরীরী মূর্তির অসীম ভয়ঙ্কর ক্রোধের কাছে শুকনো পাতার মতো উড়ে গেল। ছায়ামূর্তির সেই ভয়াল রূপ আর মৃত্যুর সেই জমাট বাঁধা শীতলতা সহ্য করার ক্ষমতা রক্তমাংসের ওই তান্ত্রিকের ছিল না। তার স্নায়ুগুলো যেন মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল। একটা অস্ফুট দম বন্ধ করা গোঙানি বেরিয়ে এলো তার গলা দিয়ে। চোখের মণি দুটো উল্টে গিয়ে সম্পূর্ণ সাদা হয়ে গেল। তার হাত থেকে খসে পড়ল আহুতির পাত্র, আর পর মুহূর্তেই জ্ঞান হারিয়ে শক্ত কাঠের মতো আড়ষ্ট হয়ে সেই কর্দমাক্ত ভিজে মাটিতে লুটিয়ে পড়ল শ্মশানের দোর্দণ্ড প্রতাপ তান্ত্রিক। আশেপাশে আর কোনো শব্দ নেই। শ্মশানের নিস্তব্ধতা চিরে কেবল শোনা যেতে লাগলো হাড় কাঁপানো শীতের রাতে ঝরে পড়া অবিশ্রান্ত বৃষ্টির শব্দ, আর সেই জেগে ওঠা অনন্ত আক্রোশের নিঃশব্দ পদধ্বনি। পৌষ মাসের হাড় কাঁপানো শীত, তার উপর গত দুদিন ধরে শুরু হয়েছে এক নাছোড়বান্দা বিরক্তিকর ঝিরঝিরে বৃষ্টি। উত্তরের হাওয়া যেন শান দেওয়া বরফের ছুরির মতো চামড়া ভেদ করে একেবারে হাড়ে গিয়ে বিঁধছে। ঘড়ির কাঁটা তখন রাত 2:30 ছুঁইছুঁই। চারপাশ নিস্তব্ধ, যেন এক অশুভ গভীর ঘুমে আচ্ছন্ন গোটা চরাচর। জায়গাটা হুগলি জেলার এমন এক প্রান্তিক জনপদ যাকে ঠিক শহর বা গ্রাম কোনো নির্দিষ্ট ছাঁচেই ফেলা যায় না। একদিকে গজিয়ে ওঠা আধপাকা ইটের দালান কোঠা আর ল্যাম্পপোস্ট, তো অন্যদিকে দিগন্ত বিস্তৃত খাঁ খাঁ করা মাঠ আর বাঁশবাগানের জমাট অন্ধকার। এরই মাঝে একটা চৌমাথা, স্থানীয় মানুষরা যাকে ডাকে কালীপুরের মোড় বলে। সেই মোড়ের ঠিক মাথাতেই একটা শতবর্ষ প্রাচীন অতিকায় নিম গাছ তার ডালপালা মেলে দাঁড়িয়ে আছে এক নীরব রহস্যময় প্রহরীর মতো। অন্ধকারের প্রেক্ষাপটে গাছটার বিশাল কালো অবয়ব যেন আরো ভয়ঙ্কর ও গা ছমছমে হয়ে ওঠে। সেই আদিগন্ত বিস্তৃত প্রাচীন নিম গাছের ঠিক নিচেই দীননাথ দাদুর চায়ের দোকান। দোকান বললে হয়তো একটু বেশি বলা হয়, আসলে একটি জরাজীর্ণ ভগ্নপ্রায় মাটির ঘর। বাঁশের খুঁটি আর মরচে ধরা পুরনো টিনের চাল দিয়ে কোনো মতে টিকে আছে কাঠামোটা। চালের ফাঁক ফোকর দিয়ে বৃষ্টির জল টুপটুপ করে চুঁইয়ে পড়ছে সাথে সাথে মাটির মেঝেতে। দোকানের ভেতর খদ্দের বলতে কেউ নেই, অবশ্য থাকার কথাও নয়। এই কালান্তক দুর্যোগের রাতে খেয়েই বা থাকবে। শুধু একটা কালি পড়া টিমটিমে হারিকেন থেকে বেরিয়ে আসছে এক মায়াবী বিষণ্ণ হলুদ আলো। সেই দুর্বল আলোটুকু চারপাশের জমাট বাঁধা অন্ধকার আর কুয়াশার সাথে এক অসম ক্লান্তিকর লড়াই চালিয়ে যাচ্ছে। এই জরাজীর্ণ মাটির ঘরটাই দীননাথ দাদুর সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু। মানুষটার আপন বলতে কেউ নেই, মাথা গোঁজার কোনো আলাদা ঠিকানাও নেই। দিনভর এই মাটির চুলোয় কাঠ আর কয়লা জেলে চা, বিস্কুট আর ঘুগনি বিক্রি করেন। আর রাত নামলেই ওই কাঠের নড়বড়ে বেঞ্চটার ওপরেই একটা পাতলা শতছিন্ন কাঁথা গায়ে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। বয়স আজ 70-এর কোঠা পেরিয়েছে, চামড়ায় পড়েছে বয়সের গভীর ভাঁজ, চোখের দৃষ্টি ঘোলাটে। পরনে একটা মলিন সুতোর টান ধরা ফতুয়া, আর তার উপর জড়ানো একটা পুরনো চাদর, যেটা এই হাড় কাঁপানো শীত মানার জন্য একেবারেই যথেষ্ট নয়। বয়সের ভারে আর একাকিত্বের কারণে আজকাল ঘুম জিনিসটা দু চোখ থেকে প্রায় উধাও হয়ে গেছে দীননাথের। তাই আজ এই 2:30-এর সময়েও দোকান খোলা। কাঠের বেঞ্চে বসে কাঁপুনি ধরা শীর্ণ আঙুলে নিজের পুরনো রেডিওটার নব ঘোরাচ্ছিলেন তিনি। স্পিকার থেকে ভেসে আসা ক্যাঁচ ক্যাঁচ আর শোঁ শোঁ শব্দের মাঝে
কোনো দূরদেশী স্টেশনের অস্পষ্ট গান ধরার একটা ব্যর্থ চেষ্টা করছিলেন একাকী বৃদ্ধ। বাইরে তখন কুয়াশা আর বৃষ্টির এক অদ্ভুত দম বন্ধ করা যুগলবন্দি। চারপাশটা যেন সাদাটে ধোঁয়ায় ঢেকে গেছে। হঠাৎ সেই জমাট বাঁধা কুয়াশার বুক চিরে দোকানের ঠিক সামনে এসে দাঁড়ালো একটা ছায়ামূর্তি। রেডিও নব ঘোরানো হাতটা হঠাৎই থমকে গেল দীননাথের। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। হারিকেনের আলোটা একটু উস্কে দিয়ে ঘোলাটে চোখে দরজার দিকে তাকালেন তিনি। যা দেখলেন তাতে তার বুকের ভেতরটায় যেন একটা ঠান্ডা বরফ ছুঁয়ে গেল। এই রাত করে দোকানের দরজায় দাঁড়িয়ে আছে এক তরুণী, বয়স বড় জোর 21 কি 22। পরনে একটা সুতির পুরনো বিবর্ণ শাড়ি, যা বৃষ্টির জলে ভিজে গায়ের সাথে আষ্টে পৃষ্ঠে লেপে আছে। শীতে থরথর করে কাঁপছে মেয়েটা। তবে সবচেয়ে বেশি নজর কাড়ল তার শারীরিক অবস্থা। মেয়েটির স্ফীত উদর স্পষ্ট বলে দিচ্ছে যে সে পূর্ণাঙ্গ অন্তঃসত্ত্বা। মুখটা অপরিসীম মায়াময়, যেন কোনো এক অজানা গভীর বিষাদ আর অসহায়তা সেই মুখের পরতে পরতে জড়িয়ে আছে। ভিজে চুলগুলো লেপ্টে আছে ফ্যাকাশে কপালে। এমন একটা শীতের রাতে যখন ঘড়িতে 2:30 বাজে আর এই দুর্যোগের মধ্যে সম্পূর্ণ একা একটা পোয়াতি মেয়ে, ব্যাপারটা প্রচণ্ড বিস্ময় আর অস্ফুট আতঙ্কে দীননাথের গলা দিয়ে প্রথমে কোনো আওয়াজ বের করতে চাইল না। তবে বুকের ভেতরটা তার ধড়াস ধড়াস করছে। এ তল্লাটে কাউকে তো এমন অসময়ে রাস্তায় বেরোতে দেখা যায় না। তার উপর এই মেয়েটি তো সম্পূর্ণ অচেনা। কে কে তুমি মা? একটু সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন দীননাথ। মেয়েটি কোনো উত্তর দিল না। তার দাঁতে দাঁত লেগে খটখট শব্দ হচ্ছে। শীতে ঠোঁট দুটো কালচে নীল হয়ে গেছে। এই হাড় কাঁপানো ঠান্ডায় কথা বলার মতো সামান্য শক্তিটুকু যেন তার শরীরে অবশিষ্ট নেই। শুধু তার বড় বড় মায়াময় চোখ দুটো দিয়ে দীননাথের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল সে। সেই দৃষ্টিতে এমন কিছু একটা ছিল যা মুহূর্তের মধ্যে দীননাথের মনের সমস্ত ভয় আর সংশয়কে ধুয়ে মুছে সাফ করে দিল। বিস্ময় আর আতঙ্ক ছাপিয়ে দীননাথ দাদুর ভেতরে লুকিয়ে থাকা চিরন্তন পিতৃসত্তাটি জেগে উঠল। মেয়েটার অসহায় অবস্থা দেখে তার বৃদ্ধ বুকটা মোচড় দিয়ে উঠল ব্যথায়। দ্রুত বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। আরে আরে ওখানে দাঁড়িয়ে থেকো না মা, এসো এসো ভেতরে এসো। যা ঠান্ডা পড়েছে, তোমার তো দেখছি জমে যাওয়ার জোগাড়। চরম ব্যস্ত হয়ে উঠলেন তিনি। মেয়েটি যন্ত্রচালিতের মতো নিঃশব্দ পায়ে ধীর গতিতে দোকানের ভেতর ঢুকল। দীননাথ দ্রুত তাকে উনুনের ঠিক পাশটায় একটা পুরনো কাঠের মোড়া এগিয়ে দিলেন। উনুনের গনগনে আঁচ যদিও অনেকক্ষণ নিভে গেছে, তবুও কয়লার স্তূপে এখনো একটা ম্লান লালচে আভা আর সামান্য ওম অবশিষ্ট আছে। মেয়েটি জড়সড় হয়ে বসে 2 হাত উনুনের দিকে বাড়িয়ে দিল একটু উত্তাপ পাওয়ার আশায়। দীননাথ আপাতত আর কোনো প্রশ্ন করলেন না। তিনি বুঝলেন এখন কথার চেয়ে এই মেয়েটির একটু উষ্ণতার বেশি প্রয়োজন। তিনি তাড়াতাড়ি উনুনে কয়েক টুকরো কাঠ খড় গুঁজে দিয়ে একটা ভাঙা হাত পাখা দিয়ে সজোরে বাতাস করতে লাগলেন। আগুনটা একটু উস্কে উঠতেই পাশের সসপ্যানে রাখা ফুটন্ত গরম চা থেকে 1 হাতা তুলে একটা মাটির ভাঁড়ে ঢাললেন। তারপর ধোঁয়া ওঠা গরম চায়ের ভাঁড়টা পরম মমতায় এগিয়ে দিলেন মেয়েটির দিকে। এই নাও মা, চাটা খেয়ে নাও। শরীরটা একটু গরম হোক, একটু ধাতস্থ হও, তারপর না হয় শুনবো তুমি কে, আর এই কাল রাত্রিতে এই অবস্থায় কোথা থেকেই বা আসছো। বাইরে তখনও ঝিরঝিরে বৃষ্টি আর কুয়াশার দাপট। হারিকেনের আলোটা হাওয়ায় একবার কেঁপে উঠেই আবার স্থির হলো। মেয়েটি কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে চায়ের ভাঁড়টা নিল। উনুনের গনগনে আঁচ
আর মাটির ভাঁড়ের উষ্ণতায় মেয়েটির জমে যাওয়া শরীরটা যেন কিছুটা প্রাণ ফিরে পেল। ধোঁয়া ওঠা চায়ে একটা ছোট্ট চুমুক দিল সে। তারপর যা ঘটল তার জন্য দীননাথ দাদু একেবারেই প্রস্তুত ছিলেন না। সাধারণত এমন বিপর্যয়ের মধ্যে পড়া কোনো মানুষ একটু আশ্রয় বা ওম পেলে কান্নায় ভেঙে পড়ে, নিজের বিপদের কথা বলতে শুরু করে। কিন্তু এই মেয়েটি তার কোনো প্রশ্নের জবাবই দিল না। কোথা থেকে আসছে, কেন এই মাঝরাতে একা, সব যেন অবলীলায় এড়িয়ে গেল সে। পরিবেশটা হঠাৎ করেই এক অদ্ভুত দম বন্ধ করা অস্বস্তিতে ভরে উঠল। মেয়েটি চায়ের ভাঁড়টা ঠোঁট থেকে নামিয়ে তার মায়াময় অথচ স্থির চোখ দুটো তুলে সোজা তাকালো বৃদ্ধের দিকে। দাদু, এত রাতেই ফাঁকা রাস্তায় একা দোকান চালাতে তোমার ভয় করে না? গলার স্বরটা অদ্ভুত রকম শান্ত। একটু আগের সেই থর থর কাঁপুনিটা যেন জাদুমন্ত্রে উধাও হয়ে গেছে। দীননাথ একটু থতমত খেয়ে গেলেন। এই আকস্মিক প্রসঙ্গের পরিবর্তনে তিনি ঠিক কি বলবেন ভেবে পেলেন না। মেয়েটি আবার বলতে শুরু করল, জানো, ঠিক এইরকমই একটা চায়ের দোকানকে নিয়ে এখানকার মানুষদের মুখে মুখে একটা মারাত্মক ভূতের গল্প ঘোরে। এমন হাড়হিম করা পরিবেশে রাত 2:30টার সময় একজন অচেনা মেয়ের মুখে ভূতের গল্পের কথা শুনে দীননাথের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল ঠিকই, কিন্তু তিনি সেটা প্রকাশ করলেন না। বরং একটু অবাক হওয়ার ভান করে একটা হাসি হেসে বললেন, ভূতের গল্প? এই বুড়ো বয়সে আর ভূতের ভয় কিসের মা? তা কি গল্প শুনি? মেয়েটি 2 হাতের তালুতে মাটির ভাঁড়টা শক্ত করে চেপে ধরল। তার চোখের দৃষ্টি যেন দোকানের টিমটিমে আলো ভেদ করে উনুনের ধোঁয়ার কুণ্ডলি পেরিয়ে বহু কাল অতীতের কোনো এক হারিয়ে যাওয়ার সময় গিয়ে স্থির হলো। গল্পটা হলো আজ থেকে ঠিক 30 বছর আগে এইরকমই একটা হাড় কাঁপানো শীতের রাত আর আকাশ ভাঙা বৃষ্টি। মেয়েটির মায়াবী কণ্ঠস্বর যেন ধীরে ধীরে এক মায়া জাল বুনতে শুরু করলো। তার বলার ধরনটা এতটাই জীবন্ত যে দীননাথের চোখের সামনে থেকে বর্তমানের জরাজীর্ণ চায়ের দোকানটা যেন মুছে যেতে লাগলো। আর সেখানে ভেসে উঠল 30 বছর আগের এক অন্ধকার রাতের দৃশ্য, একেবারে জীবন্ত, ঠিক যেন চোখের সামনে ঘটছে সবকিছু। গ্রামের এক প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা বিরাট বনেদি বাড়ি, এলাকার এক সম্ভ্রান্ত বিত্তবান জমিদারের অট্টালিকার মতো। সেই বাড়ির ভেতরে বিশাল এক হল ঘরে তখন থমথমে বারুদ ঠাসা পরিবেশ। ঝাড়বাতির ম্লান আলোয় দেখা যাচ্ছে পরিবারের ছোট বড় মিলিয়ে প্রায় 23 জন সদস্য গোল হয়ে বসে আছে। মাঝখানে বিশাল মেহগনি কাঠের টেবিল। পরিবেশটা এতটাই ভারী যে সেখানে শ্বাস নেওয়াও যেন কষ্টকর। নিস্তব্ধতা এমন পর্যায়ে পৌঁছেছে যে একটা পিন পড়লেও বুঝি তার শব্দ শোনা যাবে। পরিবারের কর্তা রাশভারী এক প্রৌঢ় রাগে অগ্নিশর্মা হয়ে টেবিলের মাথায় দাঁড়িয়ে আছে। তার কপালের শিরাগুলো রাগে দপদপ করছে। আর তার সামনে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে তাঁরই আদরের ছোট ছেলে। ছেলেটির অপরাধ অমার্জনীয়। সে এক সাধারণ গরিব ঘরের মেয়ের প্রেমে পড়েছে। শুধু প্রেমই নয়, সে মেয়েটি এখন তার সন্তানের মা হতে চলেছে। শুনে রাখ, এই বংশের রক্তে ওই ছোট লোকের বীজ আমি কোনোদিন মেনে নেব না। কর্তার বজ্র কঠিন কণ্ঠস্বর হলঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে থাকে। আমাদের আভিজাত্য, আমাদের বংশমর্যাদা
তুই ওই রাস্তার ভিখারিনীর পায়ে লুটিয়ে দিবি আর আমি বসে বসে দেখব? হয় তুই ওই মেয়েকে আর ওর পেটের পাপটাকে চিরকালের জন্য ভুলে যাবি, নয়তো এ বাড়ি থেকে এক্ষুনি দূর হয়ে যা। বল তোর কি সিদ্ধান্ত? কয়েক মুহূর্তের নীরবতা, কয়েক ফোঁটা ঘাম, আর তারপর সে মাথা নিচু করে মেনে নিল পরিবারের সিদ্ধান্ত। ঐশ্বর্য আর ক্ষমতার লোভের কাছে হার মানল ভালোবাসা। সে অস্ফুট স্বরে জানিয়ে দিল সে মেয়েটির কোনো দায়িত্ব নেবে না, চিরকালের মতো দূরে সরে যাবে তার থেকে। কিন্তু তারা কেউ জানতো না এই নিষ্ঠুর নাটকটার একমাত্র দর্শক শুধু তারা নয়। ঠিক সেই মুহূর্তে হলঘরের বাইরের অন্ধকার বারান্দায় হাড় কাঁপানো শীত আর বৃষ্টির ঝাপটা খেতে খেতে দাঁড়িয়েছিল সেই মেয়েটি। নিজের ঘর, পরিবার, আত্মসম্মান সব ছেড়ে সে আজ ছুটে এসেছিল তার ভালোবাসার মানুষের কাছে, একটু আশ্রয়ের খোঁজে। কিন্তু জানালার কাঁচের ওপার থেকে সে দেখল তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। তার স্বপ্নের রাজপ্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ল চোখের সামনে। বুকের ভেতরটা এমনভাবে দুমড়ে মুচড়ে গেল যে অবচেতনে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা বুক ফাটা অস্ফুট আর্তনাদ, একটা চাপা কান্না যা সে হাজার চেষ্টা করেও গলার কাছে আটকে রাখতে পারল না। আওয়াজটা খুব সামান্য হলেও শিকারী কুকুরের মতো সজাগ কর্তার কান এড়ালো না। এই কেন ওখানে? জানালার দিকে চোখ পড়তেই তিনি দেখলেন অন্ধকারের মধ্যে ভেসে থাকা এক জোড়া জল ভরা আতঙ্কিত চোখ। আর কোনো দ্বিধা নয়, মুহূর্তে তিনি ডাক দিলেন তার পালিত গুন্ডাদের। এই এই, ধর ওই ডাইনিটাকে। ও যেন আজ কোনোভাবেই এই সীমানা পেরোতে না পারে। ওর পেটের পাপ শুদ্ধ ওকে শেষ করে দে। চায়ের দোকানে বসে থাকা মেয়েটির গলাটা এবার একটু কেঁপে উঠল। তারপর ঘটনাটা আবার ফিরে গেল সেই বৃষ্টির রাতে। তারপর শুরু হলো এক মরণপণ দৌড়। হন্যে হয়ে দিশেহারা অবস্থায় মেয়েটি ছুটতে শুরু করলো। অন্ধকার গর্তমাক্ত মেঠো পথ, পেছনে জ্বলন্ত টর্চ লাইট আর ধারালো অস্ত্রের ঝনঝনানি নিয়ে ধেয়ে আসছে একদল রক্তলোলুপ নেকড়ে। মেয়েটা ছুটছে, প্রাণপণে ছুটছে। তার স্ফীত উদর, পেটের ভেতরে 7 মাসের সন্তান। ভিজে ভারী হয়ে যাওয়া শাড়ি তাকে বারবার টেনে ধরছে পিছনের দিকে। পায়ে কাদা আটকে যাচ্ছে, শীতে শরীরটা অবশ হয়ে আসছে, বুকে যেন হাতুড়ির ঘা পড়ছে। তবুও সে ছুটছে, নিজের জন্যে নয়, নিজের অনাগত সন্তানকে বাঁচানোর এক আদিম বন্য প্রবৃত্তি নিয়ে অন্ধের মতো ছুটছে। বৃষ্টির শব্দকে ছাপিয়ে কানে আসছে গুন্ডাদের বুটের আওয়াজ, উল্লাস আর গালাগাল। তারা ক্রমশ এগিয়ে আসছে। ছুটতে ছুটতে যখন তার পায়ে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই, শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে, তখন সে এসে পড়ল ঠিক এইরকমই একটা মোড়ের মাথায়। মেয়েটির চোখ দুটো এবার সরাসরি দীননাথের চোখের ওপর স্থির হলো। সেখানেও ছিল এমনই এক পুরনো ভাঙাচোরা চায়ের দোকান, আর দোকানের ভিতরে বসেছিলেন ঠিক আপনার মতোই একজন দয়ালু বৃদ্ধ মানুষ। দীননাথের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। হারিকেনের আলোটা যেন আচমকা একটু কেঁপে গেল। মেয়েটি বলে চলল, গুন্ডাদের পায়ের আওয়াজ তখন একেবারে কাছে চলে এসেছে। মেয়েটির আর্তনাদ আর করুণ অবস্থা দেখে সেই বৃদ্ধ দোকানদার আর দ্বিতীয়বার ভাবেননি। নিজের প্রাণের মায়া তুচ্ছ করে মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি মেয়েটিকে টেনে নিলেন দোকানের ভেতরে। তারপর ওই যে পেছনের দিকটা দেখছেন, মেয়েটি আঙুল তুলে দেখালো দীননাথের দোকানের পেছনের অন্ধকার দিকটায়, যেখানে কয়েকটা খালি বস্তা আর কাঠকুটো রাখা আছে। ঠিক ওই রকমই একটা বস্তুর স্তূপের পেছনে পুরনো কাঠের আড়ালে মেয়েটিকে লুকিয়ে রাখলেন তিনি। বাইরে তখন যমদূতের হুঙ্কার। মেয়েটি থামল। চায়ের দোকানে
শুধু শোনা যাচ্ছে বাইরে ঝরে পড়া বৃষ্টির একঘেয়ে শব্দ আর দীননাথ দাদুর দ্রুত হয়ে আসা সেই হৃৎপিণ্ডের স্পন্দন। মেয়েটির কথাগুলো শোনার পর থেকে দীননাথ দাদুর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগতে শুরু করেছে। এই একই রকম জরাজীর্ণ চায়ের দোকান, এমন দুর্যোগের হাড় কাঁপানো রাত, আর ওই পেছনের দিকের বস্তার স্তূপ, সব যেন কেমন অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। মেয়েটা এমন নিখুঁত আর জীবন্তভাবে বর্ণনা দিচ্ছে যেন ঘটনাটা তার নিজের চোখের সামনে ঘটা, কিংবা এই দোকানেই ঘটা কোনো অতীত। কিন্তু কই, তার এই সুদীর্ঘ জীবনে তো এমন কোনো ভয়াবহ স্মৃতি মনে পড়ছে না। স্মৃতি হাতড়ালেন বৃদ্ধ। তাহলে কি মেয়েটি অন্য কোনো জায়গার অন্য কোনো দোকানের কথা বলছে, নাকি মেয়েটি নিজের কথাই বলছে কোনো এক অজানা ছদ্মবেশে? একটা অজানা শীতল ভয়ের স্রোত দীননাথ বাবুর পিঠ দিয়ে নামতে শুরু করল। তবুও নিজের মনের এই দোলাচল আর ভয়টাকে সযত্নে লুকিয়ে রাখলেন তিনি। মুখের রেখায় স্বাভাবিকতা বজায় রেখে একটু অবিশ্বাসের হাসি হেসে বললেন, গল্পটা বেশ ভালো, তবে তারপর কি হলো মা? গুন্ডারা কি খুঁজে পেয়েছিল তাকে? আর তুমি যে গল্পের কথা বলছো, এমন কোনো গল্প তো আমি এই তল্লাটে কোনোদিন শুনিনি। কথাটা শুনে মেয়েটির মায়াময় ঠোঁটের কোণে একটা ফ্যাকাশে অদ্ভুত হাসির রেখা ফুটে উঠল। সে খুব শান্ত ধীর স্থির গলায় বলল, বিশ্বাস করছেন না তো? অবশ্য মনে না থাকারই কথা। ঠিক আছে, এতটা যখন শুনেছেন তখন বাকিটাও শুনুন, আশা করি বুঝতে পারবেন। মেয়েটার কথা শেষ হওয়ার সাথে সাথেই দোকানের ভেতরের আবহাওয়াটা যেন এক লহমায় বদলে গেল। বাইরের হাড় কাঁপানো উত্তরের হাওয়ার চেয়েও এক হিম শীতল মৃত্যুর মতো ঠান্ডা পরশ ছড়িয়ে পড়ল ঘরের ভেতর। দীননাথ দাদু সবিস্ময়ে খেয়াল করলেন উনুনের গনগনে লাল আগুনটা কেমন যেন অস্বাভাবিকভাবে ধীরে ধীরে তার রং বদলাচ্ছে। একটা ভুতুড়ে রূপ নিচ্ছে দোকানের চারপাশটা। সবচেয়ে চমকে ওঠার মতো ব্যাপারটা হলো কেটলির আওয়াজটা। টকবক করে ফোটা চায়ের স্বাভাবিক শব্দটা আর নেই। মনে হচ্ছে যেন গভীর জলের তলায় তলিয়ে যাওয়া কোনো মানুষ মুক্তির আশায় আপ্রাণ গোঙাচ্ছে। শ্বাস আটকে আসছে বৃদ্ধের। মেয়েটা পলকহীন দৃষ্টিতে সেই আগুনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, গুন্ডারা সেই রাতে দোকানে ঢুকে ওই দাদুকে বঁটি দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলেছিল, আর তারপর তারা ওই মেয়েটাকেও খুঁজে বের করে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো দাদু? গ্রামের লোকেরা বলে ওই বৃদ্ধ চায়ের দোকানদারের আত্মা নাকি আজও জানে না সে মরে গেছে। সে গত 30 বছর ধরে প্রতিদিন রাতে এই মোড়ের মাথায় দোকান খোলে, উনুন জ্বালায়, শুধু ওই মেয়েটার ফিরে আসার অপেক্ষায়, যাকে সে বাঁচাতে পারেনি। কথাগুলো শুনে দীননাথ দাদুর হাত পা বরফের মতো অবশ হয়ে আসতে লাগলো। হৃৎপিণ্ডের স্পন্দন যেন কানের কাছে হাতুড়ির মতো পেটাচ্ছে। তবুও এক অদম্য অজানা আকর্ষণে তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে বসলেন, তারপর তারপর কি হলো মা? মেয়েটা এবার খুব ধীর গতিতে মুখ তুলে তাকালো দীননাথ দাদুর দিকে। আর ঠিক সেই মুহূর্তে বাইরে একটা কান ফাটানো শব্দে বাজ পড়ল, আর বিদ্যুতের তীব্র নীলচে সাদা আলোয় এক ঝলক আলোকিত হয়ে উঠল দোকানের ভেতরটা। সেই ক্ষণিকের আলোয় দাদু যা দেখলে তাতে তার ধমনীর রক্ত যেন বরফ হয়ে গেল।
মোড়ায় বসে থাকা মেয়েটির সেই মায়াময় মুখটা আর নেই। তার চোখ দুটো যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মণি দুটো সম্পূর্ণ সাদা, কপাল থেকে শুরু করে মা গাল পর্যন্ত নেমে গেছে একটা গভীর বীভৎস কাটা দাগ, যেখান থেকে চাপ চাপ কালো রক্ত চুইয়ে পড়ছে। আর তার পরনের সেই ভিজে সুতির শাড়ির সামনের দিকটায় ফিনকি দিয়ে ওঠা রক্তে সম্পূর্ণ ভেসে যাচ্ছে। মেয়েটা হঠাৎ একটা হাড় হিম করা বিকৃত গলায় কেঁদে উঠল ডোকরে। সে কান্নায় কোনো মানুষের স্বর নেই, আছে শুধু এক অন্তহীন যন্ত্রণা আর অশরীরের আক্রোশ। সেই মেয়েটার আত্মা গত 30 বছর ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দাদু, শুধু এই বৃদ্ধ দোকানদারকে একটা কথা বলার জন্য। কিন্তু সেই দাদু তো বুঝতেই পারে না যে সে আর বেঁচে নেই। আতঙ্কে আর ভয়ে দীননাথ দাদুর দু চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি একটা অস্ফুট আর্তনাদ করে ছিটকে পিছিয়ে গেলেন পেছনের বাঁশের খুঁটিটার দিকে। এসব এসব তুমি কি বলছো? কে তুমি? মেয়েটা তার শরীর থেকে খসে পড়া পচা দুর্গন্ধযুক্ত রক্তমাখা হাতটা ধীরে ধীরে তুলল। তারপর তার লম্বা কালচে নখওয়ালা আঙুলটা সোজা দীননাথ দাদুর বুকের দিকে ইশারা করে ফিস ফিস করে বলে উঠল, একবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখো দাদু, এই দেখো বুটের কোপটা আজও কত টাটকা। মেয়েটির সেই বিভৎস রক্ত মাখা আঙুলের নির্দেশ আর শব্দ চিরে বেরিয়ে আসা কথাগুলো দীননাথ দাদুর মস্তিষ্কে যেন 1000 ভোল্টের বিদ্যুতের মতো আঘাত করল। এক অবশ করার সম্মোহনী ঘোরে তাঁর দৃষ্টি ধীরে ধীরে নেমে এলো নিজের বুকের দিকে। বুকের ভেতরটা কেমন যেন অস্বাভাবিক হালকা আর অসাড় লাগছে। কাঁপা কাঁপা শীর্ণ 2 হাত দিয়ে তিনি আলতো করে ছুঁলেন নিজের গায়ের সেই পুরনো মলিন চাদরটা। আঙুলের সামান্য স্পর্শে চাদরটা যেন কোনো এক অদৃশ্য ভারে খসে পড়ল কাঁধ থেকে। আর তার নিচে ফতুয়ার বোতাম খোলা বুকের মাঝখানটায় যা দেখলেন তাতে তার চোখের মনে স্থির হয়ে গেল। বুকের ঠিক বাঁ দিকটায় যেখানে হৃৎপিণ্ড থাকার কথা, সেখানে হাঁ করে আছে এক বীভৎস বিশাল গর্ত। কোনো ধারালো ভারী বঁটির কোপে মাংসপেশি আর পাঁজরের হাড় দুমড়ে মুচড়ে দুফাঁক হয়ে গেছে। গর্তটার ভেতরে কোনো হৃৎপিণ্ড নেই। কেউ যেন নিষ্ঠুর আক্রোশে সেটা খুবলে বের করে নিয়েছে। আর সেই শূন্য অন্ধকার গহ্বর থেকে গলগল করে বেরিয়ে আসছে জমাট বাঁধা কালো রক্ত। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল গোটা চরাচর। বৃষ্টির শব্দ, হাওয়ার গোঙানি সব যেন নিমেষে মিলিয়ে গেল এক মহাশূন্যতায়। গত 30টা বছর ধরে দীননাথ দাদু আসলে মৃত। তার রুটিন বাঁধা একঘেয়ে মস্তিষ্ক সেই ভয়ঙ্কর মৃত্যুর ট্রমাটা কিছুতেই মেনে নিতে পারেনি। তাই মৃত্যুর পরেও প্রতিদিন রাতে তার অতৃপ্ত আত্মা ঠিক একইভাবে এই কাল্পনিক চায়ের দোকান খুলে বসেছে, উনুন জ্বেলেছে, রেডিওর নব ঘুরিয়েছে। একটা অনন্ত ক্লান্তিহীন ঘোরের মধ্যে আটকে ছিল তার অস্তিত্ব। আর আজ দীর্ঘ 3 দশক পর এই অভাগী মেয়েটার আত্মাই ফিরে এসেছে তাকে মৃত্যুর চরম সত্যটা মনে করিয়ে দিতে। হ্যাঁ দাদু, আপনি ঠিকই বলেছেন। মেয়েটির গলার স্বর এবার বদলে গেল। সে যান্ত্রিক বিকৃত স্বরটা কেটে গিয়ে আবার ফিরে এলো এক মায়াময় কিন্তু অপার্থিব প্রতিধ্বনি। দীননাথ চোখ তুলে তাকালেন, দেখলেন মেয়েটির সেই বিভৎস রূপটা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। তার জায়গায় ফুটে উঠেছে এক স্নিগ্ধ শুভ্র আলোয় মোড়া অবয়ব। মেয়েটি একরাশ কৃতজ্ঞতা নিয়ে বলল,
আমি সেই অবাকি মেয়েটা। আজ তিথিটা বড় ভয়ঙ্কর দাদু। আজ ঘোর অমাবস্যা। বহু ক্রোশ ধরে এক মহাশ্মশানে আজ এক অঘড়িতান্ত্রিক তার মহাশ্মশান চক্রে আমার আত্মাকে আবাহন করেছে। তার সেই গুপ্ত তন্ত্রবিদ্যার টানে আজ আমার আত্মা অসীম শক্তি পেয়েছে। আমি সুযোগ পেয়েছি আপনাকে এই অনন্ত নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার, আপনাকে সত্যিটা জানানোর। দীননাথ দাদুর গলা দিয়ে কোনো স্বর ফুটল না। তিনি শুধু এক দৃষ্টি তাকিয়ে রইলেন ওই অপার্থিব আলোকময়ীর দিকে। মেয়েটির চোখে এবার ফুটে উঠল এক চরম তৃপ্তি আর প্রতিশোধের আগুন। সে ফিসফিস করে বলে চলল, আপনি তো আমার জন্য নিজের প্রাণটাও দিয়েছিলেন দাদু, কিন্তু আমি কি আর সে অন্যায় মেনে নিতে পারি? যে গুন্ডারা আমাদের শেষ করেছিল আর যে অহংকারী পাষাণ পরিবার আমার অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখতে দেয়নি, তারা আজ কেউ বেঁচে নেই দাদু। আমার অতৃপ্ত আত্মা গত 30 বছর ধরে তিল তিল করে শেষ করে দিয়েছে সেই বংশের প্রত্যেকটা মানুষকে। তাদের দম্ভ অট্টালিকা সব আজ মাটিতে মিশে গেছে। রক্তের বদলে আমি রক্ত নিয়েছি। আমার প্রতিশোধ আজ সম্পূর্ণ। কথাগুলো শোনার পর দীননাথ দাদুর মনের উপর চেপে থাকা সেই 30 বছরের এক অদৃশ্য পাথর যেন এক লহমায় সরে গেল। সব তার মনে পড়ে গেছে। তার ঘোলাটে চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা হিমশীতল জল। সত্যিটা সম্পূর্ণভাবে উপলব্ধি করার সাথে সাথেই এক অদ্ভুত ম্যাজিকের মতো চারপাশের পরিবেশ বদলাতে শুরু করল। দীননাথের চোখের সামনে তার এত স্বাদের চায়ের দোকান, সেই কাঠের বেঞ্চ, ধোঁয়া ওঠা উনুন, টিমটিমে হারিকেন, সবকিছু যেন ভোরের কুয়াশার মতো বাতাসে মিলিয়ে যেতে লাগলো। বাঁশের খুঁটিগুলো ধুলো হয়ে উড়ে গেল। জায়গাটা এখন জনমানবে একটা খাঁ খাঁ প্রান্তর। একটা বজ্রাঘাতে ঝলসে যাওয়া মৃত আর পোড়া বটগাছের ঠিক নিচেই শুধু অনন্ত অন্ধকার আর ঝিরঝিরে বৃষ্টির শব্দ। শেষবারের মতো মেয়েটির সেই শেষ কথাগুলো যেন বৃষ্টির মতো ঝরে পড়ল দাদুর কানে। এবার শান্তিতে ঘুমোও দাদু। আমাদের গল্পটা এখানেই শেষ হলো। পুরো বটগাছের তলায় এরপর আর কেউ রইল না। শুধু পড়ে রইল রাতের অন্ধকার, অবিশ্রান্ত বৃষ্টি আর এক চিরস্থায়ী পরম শান্তি। শুনছিলেন ঝাউ বুনিয়ার শ্মশানে। আমাদের আজকের এই বিশেষ নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আর তার পাশাপাশি হাইপ দিন, যাতে গল্পগুলি আরও শ্রোতা বন্ধুদের মাঝে সরাসরি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। প্রত্যেকবারের মতো এবারও গল্পের মধ্যে থেকে আপনার জন্য রইল একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, আমাদের আজকের এই গল্পে পৌষ মাসের সেই হাড় কাঁপানো শীতে কতদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানিয়ে ফেলুন। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন। আমাদের গত এপিসোড কেষ্টপালের বাড়িতে এক রাত, এই গল্পে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন শঙ্কর মণ্ডল, টুম্পা মণ্ডল, পূজা মণ্ডল, দীপক মণ্ডল, বন্দনা মণ্ডল, সেন্টু শেখ, মোহাম্মদ মাহিম খান, অভিজিৎ নাথ, আরোহী নাথ, অরূপ নাথ, সৌমেন দে, চিন্ময় মণ্ডল, মনীষা হালদার, সরোজিনী, দিব্যাংশী, নয়নিকা, গাবান, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, রনিত দাস, প্রিয়াঙ্কা প্রামাণিক, রত্না সরকার, বাবু, কালিকাপুর থেকে আকাশ। এছাড়া সঠিক উত্তর লিখেছেন মিলন, মিরাজুল, রিনা বাছার, সুরজিৎ বারিক, আব্দুল হাবিব, শিউলি দাস, প্রিয়াঙ্কা সর্দার, পূজা শর্মা, টুকু মাইতি, গিরিধারী মাইতি, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, শুভঙ্কর দাস, তন্দ্রা দত্ত, দীপিকা দে, রাজ খান, অখিল বাগ, রাকিবুল ইসলাম, মমতাজ আলী, আহেলি মজুমদার এবং খগেন বর্মন। আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত মনোযোগ সহকারে শোনার জন্য। আমি সুদর্শন আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। তবে হ্যাঁ, আবার দেখা হবে, আবার আড্ডা জমে উঠবে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য
সকলে সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।